নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সংস্কৃত সাহিত্য থেকে শূদ্রক সম্পর্কে, তাঁর মৃচ্ছকটিক সম্পর্কে। সংস্কৃত সাহিত্য এবং বাংলা সাহিত্য দুটো আলাদা ভাষা মাধ্যম হলেও আমরা তো জানি যে বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার একটা যোগ আছে। সংস্কৃত ভাষায় ক্রমবিবর্তনের সূত্র ধরে বাংলা ভাষার জন্ম দিয়েছে। তো যাই হোক, সংস্কৃত ভাষা তো শুধু আমাদের কাছে একটা ভিন্ন ভাষা বলে পরিচিত এরকমটা নয়। সেই ভাষার সাহিত্যকে আমরা আমাদের বাঙালিরই নিজস্ব সম্পদ বলে মনে করি। ভাষাটাই শুধু আলাদা, সে আমাদেরই কথা বলে। আমাদেরই বাঙালি কবিরা, লেখকেরা, নাটককারেরা সেই সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছে। জয়দেবের গীতগোবিন্দ সে তো সংস্কৃত ভাষায় লেখা হওয়া সত্ত্বেও সে তো আমাদের রাধাকৃষ্ণ কথার সূচনা ঘটিয়েছে বলে আমরা মনে করে থাকি। সেই কাব্যই বৈষ্ণব পদাবলী রাধার, শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার। সে কাব্য চৈতন্যদেবেরও বড্ড প্রিয় ছিল বলে আমরা জানি। তো যাই হোক, আজকে আমরা কথা বলছি সংস্কৃত নাট্য সাহিত্য থেকে শূদ্রকের লেখা মৃচ্ছকটিক সম্পর্কে কিছু দিক নিয়ে। প্রথমেই বলি যে সংস্কৃত নাট্য সাহিত্য যে ধারাটা নাট্য সাহিত্যে, সেখানে তো অনেক নাটককারের কথা আমরা জানি। আমরা বিশেষত কালিদাসের কথা জানি, আমরা বলতে পারা যেতে পারে ভাসের কথা জানি। কিন্তু সেই ধারায় শূদ্রক কিন্তু একটা নতুন মাত্রা যোগ করছে। শূদ্রক সম্পর্কে যদি দু চার কথা একটু বলতে হয়, শূদ্রক কোন সময়ের কবি বা নাটককার সেটা নিয়ে যদি আমরা জিজ্ঞাসাটা করি, খোঁজ খবর করি, তাহলে দেখা যাবে যে পণ্ডিতেরা এই বিষয়ে নানা মতবাদ প্রচার করেছেন, যেখান থেকে নানা সূত্র পাওয়া যাচ্ছে। কোনো একটা নির্দিষ্ট সময়কাল পাওয়া যায় না। এটা আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কে বা বাংলা সাহিত্যের লেখকদের সম্পর্কেও সত্য, যে ঠিক কোনো একটা নির্দিষ্ট কোনো সময়কে পাওয়া যায় না। শূদ্রক তার মৃচ্ছকটিক নাটকে যে আইন কানুন, যে রীতিনীতির কথা বলছেন, তা থেকে অনেকে মনে করেন যে এই আইন কানুন যা প্রচলিত ছিল তা হচ্ছে মোটামুটিভাবে ওই ১৬শ-সপ্তদশ শতাব্দীতে। ফলে ১৬শ-সপ্তদশ শতাব্দীর কবি নাটককার হচ্ছেন শূদ্রক। আবার কেউ বলছেন যে শূদ্রক হচ্ছেন অসমক দেশের অধিবাসী। পরবর্তীকালে তিনি উজ্জয়িনীর রাজা হয়েছিলেন এবং তিনি তার পুত্রের হাতে রাজ্যভার দিয়ে তিনি অগ্নিতে আত্মহুতি দিয়েছিলেন। কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে কোথা থেকে না, মৃচ্ছকটিক নাটকের নাকি প্রস্তাবনা থেকে। কিন্তু একজন মানুষ যিনি নাটকটি লিখছেন, তিনি তার নিজের কথা, নিজে আত্মহুতি দিলেন তিনি অগ্নিতে, এটা নিজে কিভাবে লিখে যেতে পারেন, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। এবং এই নিয়ে বিশেষত এই মধ্যযুগ প্রাচীন ভারতবর্ষের সাহিত্য নিয়ে যিনি গবেষক হিসেবে আমরা যাকে খুব জানি, সেই সুকুমারী ভট্টাচার্য, তিনি আবার কি বলছেন, না, শূদ্রক কোনো রাজার নাম হতেই পারে না। একজন রাজা নিজেকে শূদ্রক বললেন। শূদ্রক তো আমরা জানি যে আমাদের হিন্দু সমাজে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 শ্রেণীর কথা বলা হয়, সেখানে শূদ্রক হচ্ছে শূদ্র সমাজের কথা যদি আমরা জানি। শূদ্র হচ্ছে সমাজের একেবারে নিচের তলার মানুষ। ফলে শূদ্রক বা শূদ্র শব্দটার সঙ্গে যেহেতু শূদ্রক শব্দটা যোগ আছে, তাই বলা যেতে পারে যে কোনো রাজা নিজেকে শূদ্রক বলবেন এটা হতে পারে না। শূদ্রক কারো নামই হতে পারে না। ফলে শূদ্রকের নামে কেউ নিজের নামকরণ করবে এটা তো হতে পারে না, কারণ শূদ্রদের অবস্থান সমাজের নিচের তলায়। একজন রাজা নিজেকে শূদ্র বলবেন বা শূদ্র নামে কেউ কারো নামকরণ করবেন, বা তার বাবা মাও তার সন্তানের নাম শূদ্র রাখবেন, যেখান থেকে শূদ্রক শব্দটার জন্ম হচ্ছে, এটা হতে পারে না। ফলে অনেকে সুকুমারী ভট্টাচার্যের মতো অনেকে মনে করেন যে এই শূদ্রক আসলে কারোর নাম নয়, তিনি জাতে শূদ্র ছিলেন, শূদ্র জাতির লোক হিসেবে তার সঙ্গে কপ্রত্যয় যোগে এই নামটা হয়েছে। এবং তার সম্পর্কে তিনি বলছেন যে তিনি কালিদাস পরবর্তী। হ্যাঁ, কালিদাস পরবর্তী হবারও অনেক যুক্তি আছে, যার মধ্যে যে প্রধানতম যুক্তি সেটা হচ্ছে যে কালিদাস তার পূর্ববর্তী যে লেখকদের কথা বলেছেন, নাটককারদের কথা বলেছেন, সেখানে তিনি ভাসের কথা বলেছেন। কিন্তু তিনি কোথাও শূদ্রকের মতো এত বড় একজন প্রতিভাধর নাটককার, যার মৃচ্ছকটিক সংস্কৃত সাহিত্য এবং নাট্য সাহিত্য দুটো ক্ষেত্রেই, শুধু নাট্য সাহিত্য নয়, সমগ্র সংস্কৃত সাহিত্যের ধারাতেই
একটা বলা যেতে পারে বিপ্লবকে সূচনা করেছিল। তেমন একজন নাটককারের নাম তিনি উল্লেখ করলেন না কেন? ফলে শূদ্রক কখনোই কালিদাস পূর্ববর্তী লেখক নন, তিনি কালিদাস পরবর্তী লেখক, এবং তাঁর আবির্ভাব কাল নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও মোটামুটিভাবে মনে করা হয় শূদ্রক ওই অষ্টাদশ শতাব্দীরই কিছু পূর্ববর্তী, তিনি ষোড়শ সপ্তদশ শতাব্দী এইরকম একটা সময়ে তাঁর আবির্ভাব হয়েছিল, এবং তিনি কখনোই কালিদাস পূর্ববর্তী নয়, কালিদাস পরবর্তী একজন নাটককার। তো এই রকমই বহু বিতর্কের মধ্য দিয়ে আমরা শূদ্রকের পরিচয় বা শূদ্রকের সময়কাল নিয়ে কিছু কথা বোঝার চেষ্টা করলাম বা তুলে ধরবার চেষ্টা করলাম। এখন শূদ্রকের এই যে মৃচ্ছকটিক নাটক, সেটি 10 অঙ্কের একটি প্রকরণ জাতীয় নাটক। এখন প্রকরণ জাতীয় নাটক বলতে আমরা কি বুঝি? না, প্রকরণ বলতে আমরা সংস্কৃতে যে 10 রকমের নাটকের কথা বলা হয়, 10 রূপক যাকে আমরা বলা হয়, তার মধ্যে ভান আছে, বিথি আছে, ব্যয়ক আছে, প্রকরণ আছে। যেমন ভান হচ্ছে একাঙ্ক নাটক হিসেবে ভানকে চিহ্নিত করা হয়। সেখানে প্রকরণ কিন্তু বৃহত্তম নাটক, 10 অঙ্ক বিশিষ্ট নাটক, এবং সেই নাটক সম্পর্কে বিশ্বনাথ কবিরাজ তাঁর সাহিত্য দর্পণ গ্রন্থে যে মন্তব্য করছেন তা থেকে যে সূত্রগুলো উঠে আসছে সেটা একটু লক্ষ্য করবার বিষয় যে সাধারণভাবে প্রকরণের বিষয়বস্তু হয় লৌকিক এবং কবিকল্পিত। লৌকিক এবং কবিকল্পিত অর্থ কী? না, লৌকিক মানে হচ্ছে এই লৌকিক জগৎ সংসারের কথা, কোনো রাজারাজরা, কোনো একেবারে অলৌকিক কোনো প্রসঙ্গ, কোনো দেবদেবী এই রকম নয়। যে রাজারাজরার কথাও যে লৌকিক নয় তা কিন্তু নয়, কিন্তু এখানে লৌকিক বলতে সাধারণভাবে একেবারে সাধারণ স্তরের কোনো মানুষজনের কথা। একেবারে লৌকিক মানে বলতে আমরা বলতে পারি আমাদের চেনা জানা পরিচিত পরিবেশের কথা, এবং তার মধ্যে অবশ্যই লেখক যিনি লিখছেন তার মধ্যে তিনি তো তার কবি কল্পনাকে অবশ্যই রাখবেন। অর্থাৎ লৌকিক মানে এ কোনো দেবদেবীর কথা নয়, এ কোনো আধ্যাত্মিক বা অলৌকিক গল্প নয়, এ একেবারে আমাদের চেনা শোনা বাস্তব চোখে দেখা জীবনের ছবিকে সেখানে তুলে ধরা হবে। আচ্ছা, এর নায়ক কারা হতে পারে? ব্রাহ্মণ হতে পারে, বণিক হতে পারে, অমাত্য হতে পারে, এবং এই ধরনের নাটকে সাধারণভাবে শৃঙ্গার রসকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে রাখা হয়। তাহলে এইগুলো থেকে আমরা বুঝতে পারছি যে লৌকিক কবিকল্পিত কাহিনী যার মধ্যে ব্রাহ্মণ কেন্দ্রীয় চরিত্র বা নায়ক হতে পারে, এবং যার বিষয়বস্তু সাধারণভাবে শৃঙ্গার রস হয়। তো সেই দিক থেকে কিন্তু শূদ্রকের মৃচ্ছকটিক একটি প্রকরণ জাতীয় রূপকের যে বৈশিষ্ট্যগুলো তাকে রক্ষা করেছে। এর কাহিনী লৌকিক, একেবারেই সাধারণ স্তরের মানুষের জীবন, একজন দরিদ্র ব্রাহ্মণের জীবন কথা, চারুদত্তের জীবন কথাকে এখানে তুলে ধরা হয়েছে, এবং সেই চারুদত্তের জীবন কথাকে তুলে ধরতে গিয়ে সেখানে মূল রস আবেদনটাকে যেটাকে রাখা হচ্ছে সেটা কিন্তু প্রেম, শৃঙ্গার রস। ব্রাহ্মণ চারুদত্তের সঙ্গে গণিকা বসন্ত সেনার যে প্রণয় কাহিনী, যে প্রেম ভালোবাসা, সেটাকেই কিন্তু এখানে মূল বিষয়বস্তু হিসেবে দেখানো হয়েছে। তা সেই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু গল্প বা নাটকের বিষয়বস্তু অনেকাংশে আবর্তিত হয়েছে। ফলে এই নাটক কোনো আধ্যাত্মিক অলৌকিক বা একেবারে রাজারাজারও গল্প নয়, বণিকের কথা, একজন ব্রাহ্মণের কথা এবং দরিদ্র ব্রাহ্মণের কথা, প্রেমকে এখানে উপজীব্য করা হচ্ছে, এবং এর কাহিনী লৌকিক এবং সেটা কবিকল্পিতই বটে। এবার আমরা যে বিষয়বস্তুতে যাব সেটা হচ্ছে এই নাটকের বিষয়বস্তুটা কী। না, এই নাটকের বিষয়বস্তু বলতে আমরা যেটাকে লক্ষ্য করব সেটা হচ্ছে উজ্জয়িনীতে চারুদত্ত নামে একজন সৎ দরিদ্র ব্রাহ্মণ বাস করেন। তার ধূতা নামে এক স্ত্রীও রয়েছে, তার একটি সন্তানও রয়েছে যার নাম এখানে রাখা হচ্ছে রোহসেন। এই চারুদত্তের প্রতি প্রেমমুগ্ধ হচ্ছেন কে? না, বলা যেতে পারে একজন গণিকা বসন্ত সেনা। ফলে বসন্ত সেনার সঙ্গে চারুদত্তের আর একটা সম্পর্ক তৈরি হচ্ছে, প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে। বসন্ত সেনা চারুদত্তের মতো একজন সৎ দরিদ্র ব্রাহ্মণের প্রতি প্রেমমুগ্ধ। এখন এই যে নাটকে আমরা দেখতে পাচ্ছি চারুদত্তকে দরিদ্র রূপে দেখানো হচ্ছে। চারুদত্ত কিন্তু দরিদ্র ছিলেন না, তিনি যথেষ্ট বিত্তবান এক বণিকের মতোই ছিলেন, কিন্তু সাধারণ মানুষের সেবায় অর্থ বিনিয়োগ করতে গিয়ে তিনি আজকে দরিদ্র হয়ে গেছেন। অর্থাৎ তার দরিদ্র হওয়ার পেছনে কোনো তার চরিত্রগত অসঙ্গতি বা তার চরিত্রের লামপট্য বা তার চরিত্রের কোনো বলা যেতে পারে কোনো দুর্নীতি বা কোনো খারাপ অসৎ জীবন পালন সেটা কিন্তু নয়, সেটা একেবারে একটা সৎ মহৎ উদ্দেশ্য। ফলে গণিকা বসন্ত সেনা সেই দিকটাকে লক্ষ্য করেছে। চারুদত্তের মতো সৎ দরিদ্র ব্রাহ্মণকে তাই ভালো না বেশি পারা যায় না। কিন্তু দেখা যাচ্ছে যে বসন্ত সেনাকে
কামনা করেন রাজ্যের যে রাজা পালক তার শালা স্বরূপ তার স্ত্রীর অবৈধ ভ্রাতা শকার। সে নানাভাবে ছলে বলে কৌশলে এই বসন্ত সেনাকে আয়ত্ত করতে চায়। এবার একদিন ঘটনাচক্রে বসন্ত সেনা কিছুটা প্রাণের তাগিদে নিজের সম্ভ্রম বাঁচাতে সে একদিন চলে যাচ্ছে কোথায় না চারুদত্তের গৃহে, এবং তারপর সেখানে রাত কাটিয়ে চারুদত্তের বাড়িতে সেখান থেকে সে সকালবেলা যখন চলে যাচ্ছে তখন সেখানে সে তার গহনাগাটি রেখে যাচ্ছে। কারণ বসন্ত সেনা আমরা জানি যে এই নাটক মোটামুটিভাবে একটা প্রাচীন ভারতবর্ষের ছবিকে তুলে ধরছে, এবং সেখানে মোটামুটিভাবে গুপ্ত সাম্রাজ্যের আমলটা এর একটা রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে আমরা ধরতে পারি। এবং সেই সময় সমাজে যাদেরকে আমরা গণিকা বলে থাকি তাদের কিন্তু একটা সম্মানের একটা আসন ছিল। গণিকারা যথেষ্ট বিত্তশালী হতেন, এবং সেই গণিকা তার বসন্ত সেনা তার যে সোনার গহনাগাটি সবটা সে চারুদত্তের গৃহে ফেলে রেখে যাচ্ছে। এদিকে বসন্ত সেনার একজন পরিচারিকা ছিলেন যার নাম মদনিকা। এই মদনিকাকে ভালোবাসত বলা যেতে পারে শর্বিলক বলে একজন ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ। কিন্তু সে মদনিকাকে বসন্ত সেনার দাসত্ব থেকে মুক্ত করবার জন্য সে কী করছে, চৌর্য বৃত্তির আশ্রয় নিচ্ছে, এবং সে ওই চারুদত্তের গিয়ে সিঁট কেটে তার বাড়ি থেকে বসন্ত সেনার সমস্ত গহনাগাটি চুরি করছে। এবং সেই গহনাগাটি এনে যখন মদনিকাকে দিচ্ছে তখন মদনিকা বুঝতে পারছে যে তার মালকিন বসন্ত সেনারই গহনা এগুলো, তাই তিনি সেগুলো আবার এই শর্বিলকের হাত ধরে সেগুলোকে আবার ফিরিয়ে দিতে চাইছে। এদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে বসন্ত সেনা ইতিমধ্যে আড়ি পেতে বা আড়ালে আবডালে থেকে জানতে পারছে যে মদনিকাকে আমাদের এই শর্বিলক ভালোবাসে। তাই সে কি করছে না এই মদনিকাকে মুক্তি দিচ্ছে। এবার মদনিকা মুক্তি পাচ্ছে, বসন্ত মানে বলা যেতে পারে শর্বিলকের সঙ্গে তার বিবাহ হচ্ছে মদনিকার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাজা যে পালক তিনি অত্যন্ত দুর্নীতিপরায়ণ। তিনি বলা যেতে পারে রাজ্যে একটা চূড়ান্ত আইন শৃঙ্খলাকে ভেঙে ফেলেছেন, দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। তাঁর ছত্রছায়া থেকে এই রাজ্য শ্যালক যাকে আমরা বলছি শকার, সে চূড়ান্ত বলা যেতে পারে দুর্নীতিপরায়ণ কাজকর্ম করছে। সে একটি বসন্ত সেনার মতো একজন বলা যেতে পারে একজন গণিকার জীবনকে অতিষ্ঠ করে তুলছে। যে বসন্ত সেনা চারুদত্তকে ভালোবাসে তাকে কামনা করছে আমাদের এই শকার। তাই যে কোনো উপায় তাকে সে হাতছাড়া করতে চায় না। তার জন্য সে বাড়িতে পর্যন্ত তার পিছু ধাওয়া করা থেকে শুরু করে নানাভাবে নানা অসৎ পাপ কর্মে সে লিপ্ত হচ্ছে। কিন্তু সবটাই করছে এই রাজা বলা যেতে পারে পালকের ছত্রছায়ায়। রাজার কখনো বলা যেতে পারে তার যদি না মদত থাকে রাজ্যে কখনো অন্যায় হতে পারে না। ফলে পালকের মদতেই এখানে শকার এরকম অসৎ কাজকর্ম করে বেড়াচ্ছে। এদিকে আমরা দেখতে পাই আমাদের চারুদত্তের স্ত্রী ধূতা, সে যখন জানতে পারছে যে আমাদের বাড়িতে আমাদের যে বসন্ত সেনা যে গহনা ফেলে রেখে গেছে তা চুরি গেছে, তখন সম্মান বাঁচাতে, স্বামীর সম্মানকে রক্ষা করতে তিনি কী করছেন, নিজের বহুমূল্যবান যে অলংকার হার সেটা দিতে চাইছেন কাকে না আমাদের বসন্ত সেনাকে। বসন্ত সেনা তা কখনোই নেবেন না, বরং একদিন বলা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে এই চারুদত্তের বাড়িতে অবস্থান করছেন আমাদের বসন্ত সেনা, এবং যাবার সময় সকালা যখন যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন চারুদত্তের যে ছেলে অর্থাৎ রোহসেন, সে তার এক বিত্তশালী পিতার সন্তান এক বন্ধু, তার একটি সোনার যাকে বলা যেতে পারে খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল, এবং সেই বন্ধু যখন তার থেকে সোনার গাড়িতে ছিনিয়ে নিচ্ছে তখন সে অত্যন্ত কান্নাকাটি শুরু করছে। মাটির গাড়ি তাকে দিতে চাইছে পরিচারিকা, কিন্তু সে সেটা নিতে চাইছে না। তখন তাই দেখে আমাদের বসন্ত সেনা সে গণিকা হতে পারে, তারও অন্তরে শাশ্বত নারী রয়েছেন, তারও অন্তরে শাশ্বত মাতৃসত্তা রয়েছে, সেই মাতৃসত্তার জাগরণ হচ্ছে। তখন চারুদত্তকে যেহেতু সে ভালোবাসে, তাই চারুদত্তের সন্তানকে সে তার নিজের সন্তান ছাড়া আর কিছু ভাবতে পারছে না। তাই নিজের মহা মূল্যবান যা কিছু গহনা সেগুলো সে
সেই মাটির যে খেলনা গাড়ি তাতে ভরে দিচ্ছে, যা দিয়ে যেন সে তার সোনার যে গাড়ি তা গড়িয়ে নেয়। তো এই ঘটনাটা এই নাটকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা দৃশ্যপট হিসেবে আমরা ভাবতে পারি। এরপর সে বাড়ি ফিরে যাবার মুহূর্তে, মানে বাড়ি ফিরে যাচ্ছে না, সেখান থেকে সে চারুদত্তের সঙ্গে এক অভিসার যাত্রা নির্দিষ্ট সংকেতস্থানে যাবার সময় সে ভুল করে সে উঠে পড়ছে সকারের গাড়িতে, এবং সকার সেই সুযোগটা কাজে লাগিয়ে তার কাছে প্রেম নিবেদন করলে সে তাকে পাল্টা তার উপর বলা যেতে পারে সে তাকে যোগ্য জবাব দিচ্ছে, এবং তখন নিজের কামনার যে নারী তাকে জব্দ করতে না পেরে, এবার নিজের রাগটাকে আর না বশে আনতে পেরে এই সকার সে কী করছে, বসন্ত সেনাকে গলা টিপে হত্যা করতে চেষ্টা করছে, এবং শ্বাসরুদ্ধ হয়ে যখন বসন্ত সেনা মূর্ছিত হয়ে পড়ছেন তখন তাকে ফেলে রেখে চলে যাচ্ছেন, এবং রাজার কাছে গিয়ে নালিশ করছেন যে বসন্ত সেনাকে নাকি আমাদের চারুদত্ত হত্যা করেছেন। এদিকে ঘটনাচক্রে কিন্তু এক ভিক্ষু এই বসন্ত সেনার প্রাণ রক্ষা করে। এদিকে রাজার কাছে বিচার হচ্ছে, রাজা সবই জানেন, কিন্তু জেনেও তিনি তার শ্যালকের পক্ষ নিচ্ছেন এবং চারুদত্তকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে তাকে হত্যা করার আদেশ বা দণ্ড দিচ্ছেন। কিন্তু বদ্ধভূমিতে যথাসময়ে ভিক্ষু এই বসন্ত সেনাকে নিয়ে উপস্থিত হচ্ছেন। বসন্ত সেনা জীবিত আছে, অতএব সমস্ত দোষ কার বোঝা যাচ্ছে। এদিকে ঘটনাচক্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘোষপল্লীর আর্যকে বলা যেতে পারে রাজা পালক তাকে জব্দ করতে কারাগারে বন্দি পর্যন্ত করেছিলেন, সেই ঘটনাচক্রে মুক্তি পাচ্ছে এবং সে একটা বিপ্লব ঘটাচ্ছে, বিদ্রোহ করছে, এবং সেই বিদ্রোহ করে সে কী করছে না বলা যেতে পারে পালককে ক্ষমতাচ্যুত করে জনগণের সমর্থনে বিপ্লবের মধ্য দিয়ে পালককে, অত্যাচারী রাজা পালককে ক্ষমতাচ্যুত করে নিজে সিংহাসনে বসছেন, এবং চারুদত্ত সে রাজার মতো সম্মান পাচ্ছেন এবং বসন্ত সেনাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন। এই মোটামুটিভাবে নাটকটার বিষয়বস্তু। অর্থাৎ বহু ঘটনার মধ্য দিয়ে যে শেষ পর্যন্ত যিনি সৎ, যিনি আদর্শবান, সেই দরিদ্র ব্রাহ্মণ চারুদত্ত বিজয়ী হচ্ছে। বসন্ত সেনার প্রতি তার যে ভালোবাসা, বা বসন্ত সেনা চারুদত্তের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা নিষ্পাপ ভালোবাসা, সেই ভালোবাসা শেষ পর্যন্ত সামাজিক স্বীকৃতি পাচ্ছে, তা পরিণয়ে গিয়ে ঠেকছে। এবং বসন্ত সেনার পাশাপাশি চারুদত্তের তো স্ত্রী রয়েছেন ধূতা, সেও বসন্ত সেনাকে মেনে নিচ্ছে, যদিও সেটা একটু আমাদের কাছে বলা যেতে পারে কিছুটা সন্দেহজনক, কিছুটা আপত্তিকর বলে মনে হয় যে একজন স্ত্রীর পক্ষে তার স্বামীর দ্বিতীয়বার বিবাহ করা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। সতীন নিয়ে ঘর করতে কেউ চায় না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে এখানে বলা যেতে পারে ধূতাকে একজন সর্বংসা ধরিত্রীর মতো দেখানো হচ্ছে, এক উদার চেতা নারী রূপে দেখানো হচ্ছে। স্বামীর সুখেই যেন তার সুখ। তাই বসন্ত সেনার মতো একজন আপাত গণিকা হলেও তার যে চরিত্রের মহানুভবতা, তার যে চরিত্রের শুদ্ধতা, পবিত্রতা, তাকে বোধহয় সে কোথাও উপলব্ধি করেছে, এবং স্বামীর সঙ্গে তার সেই সম্পর্ককে সেও মেনে নিতে একরকমভাবে বাধ্য হচ্ছে বা মেনে নিচ্ছে নিজের ইচ্ছেতেই। এবার যদি আমরা নাটকটির নামকরণ নিয়ে কথা বলি, যে নাটকটির নামকরণ করা হয়েছে মিচ্ছকটিক। তো মিচ্ছকটিক ব্যাপারটা আসলে কি না, মিটযুক্ত শকটিকা থেকে মিচ্ছকটিক এসেছে, অর্থাৎ মাটির যেটা গাড়ি তাই হচ্ছে শকট গাড়ি, শকটিকা, সেখান থেকে মিট মানে মাটির গাড়ি। আসলে এই নাটকে আমরা দেখতে পাবো যে চারুদত্তের ছেলে রহস্যেন একটি মাটির গাড়ি নিয়ে তাকে খেলতে দেখা গেল শেষ পর্যন্ত, কারণ তার থেকে সোনার গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে, এবং সেই মাটির গাড়ি নিয়ে তার ভালোও লাগছে না, সে সোনার গাড়ি চায়। তখন বসন্ত সেনা নিজের গহনা খুলে দিচ্ছে সোনার গাড়ি করার জন্য, অর্থাৎ নিজের সোনার সমস্ত অলংকার সে দান করছে চারুদত্তের ছেলে রহস্যেনের সোনার গাড়ি গহনা গড়ে নেবার জন্য। এই ঘটনাটা কিন্তু এই নাটকে একটা খুব রূপক তাৎপর্য বহন করে। এটা শুধু একটা ঘটনা মাত্র নয়, এবং মিচ্ছকটিক নামটাও শুধুমাত্র একটি বলা যেতে পারে ঘটনা কেন্দ্রিক কোনো নামকরণ নয়। এটা অ্যাকচুয়ালি একটা এই নাটকটার নামকরণের মধ্যে একটা রূপক, একটা প্রতীকী ব্যঞ্জনা বা তাৎপর্যকে ধরবার চেষ্টা করা হয়েছে। আসলে মাটির গাড়ি নিয়ে, খেলনা গাড়ি নিয়ে খেলা এবং সেটিকে সোনার গাড়ি গড়ে নেবার জন্য বসন্ত সেনার নিজের গহনা দেওয়ার মধ্য দিয়ে বসন্ত সেনার চরিত্রের একটা উদারতাকে, তার মাতৃত্বের অনুভবটাকে গুরুত্ব দিতে চাইছেন আমাদের শূদ্রক। আসলে যিনি বসন্ত সেনা, যার প্রচুর অর্থ রয়েছে, যার
টাকা পয়সার অভাব নেই। তখনকার দিনে বসন্ত সেনার মতো গণিকাদের সমাজে যথেষ্ট সম্মান ছিল, অর্থনৈতিক দিক থেকে তাদের কোনো অভাব ছিল না, এমনকি তাদের গহনাগাটিও প্রচুর। সেই গহনাগাটি খুলে দিচ্ছে রোহসেনের জন্য, সন্তানের জন্য। এখানে কিন্তু আমরা লক্ষ্য করব যে নিজের সমস্ত গহনা মাটির গাড়িতে ভরে দেবার মধ্য দিয়ে আসলে তার মা, অর্থাৎ আমাদের রোহসেনের মা ধূতা যেমন এক সাধারণ দরিদ্র নারী, নিজেকে সেই রকম মায়ের সেই আসনে বসাতে চাইছে বসন্ত সেনা। মা সোনার গহনা পরে থাকবে আর তার ছেলে সোনার গাড়ির জন্য, খেলনার জন্য কাঁদবে, এটা তো হতে পারে না। মা নিজেকে কখনো সাজাতে পারেন না যতক্ষণ না সন্তানের সব দাবি পূরণ হয়। এখানে এই যে মা তার সমস্ত গহনা খুলে দিচ্ছেন তার সন্তানের সোনার গাড়ি গড়ে নেবার জন্য, আবদার পূরণের মধ্য দিয়ে পূরণের জন্য, সেই জায়গাটাকে এই মাটির গাড়িতে সোনার গহনা ভরার মধ্য দিয়ে কোথাও যেন এই মাটির গাড়িটাকে সামনে রেখে, তাতে সোনার গাড়ি হয়ে যাওয়ার সেই দাবিটাকে সামনে রেখে কোথাও যেন আপাত গণিকা বসন্ত সেনার মধ্যেকার যে চরিত্রের উদারতা, যে মাতৃসত্তার মহানুভবতার দিক, সেটাকে কোথাও যেন বড় করবার দেখাবার চেষ্টা করছেন আমাদের শূদ্রক। অন্যভাবে আরও একটি তাৎপর্য আছে। মাটির গাড়িতে যখন সোনার গহনা ভরা হয় তখন মাটির গাড়ি কি হয়? সোনার গাড়ি হয়। আমরা বলি না মাটির মানুষ। মাটির মানুষ হচ্ছে কারা? না যারা খুব সাধারণ জীবনযাপন করে, সহজ সরল। এই নাটকে বসন্ত সেনা থেকে চারু দত্ত সকলেই আসলে মাটির মানুষ, অর্থাৎ তারা অতি সাধারণ। কিন্তু সেই সাধারণের মধ্যেও যে অসাধারণত্ব থাকতে পারে, এই যে মাটির গাড়ির মধ্যেও সোনাকে ভরা যায়, সোনার পর সে মাটির গাড়িও সোনার গাড়ি হয়। এখানে বিশেষত বসন্ত সেনা, সে যতই সমাজে তার একটা সম্মান থাকুক না কেন, সে তো আসলে গণিকা, অর্থাৎ আপাতভাবে তার গণিকা পরিচয়টাকে তো অস্বীকার করা যায় না। কিন্তু সেই গণিকার মধ্যেও যে নারীর শাশ্বত ধর্মগুলো রয়েছে, সেও যে মাতৃসত্তায় এক পরিপূর্ণ নারী, তার মধ্যেও সে বাইরে যতই পঙ্কিল হোক, ভেতরে যে সে সোনার মতো, সেটাকে দেখানোর জন্যই তো মাটির গাড়ি এবং মাটির গাড়িতে সোনার গহনা ভরার এই মানে তার চরিত্রের মহানুভবতাকে যেন তুলে ধরা হচ্ছে। আবার চারু দত্ত দরিদ্র ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু দান করে তিনি দরিদ্র। ফলে এই দরিদ্র ব্রাহ্মণের মধ্যেও যে মহানুভবতা, যে উদারতা, যে দান ধর্ম, দয়া ধর্ম আমরা দেখতে পাই, তাতে সে সাধারণ দরিদ্র ব্রাহ্মণ হলেও সে যেন চরিত্রে মহান। যেখানে বসন্ত সেনার মতো গণিকাদের সান্নিধ্য পাবার জন্য তথাকথিত ধনবান এই সকারেরা প্রার্থনা করে, কামনা করে, সেখানে শেষ পর্যন্ত সেই বসন্ত সেনা একমাত্র দরিদ্র হলেও চারু দত্তকেই ভালোবাসে। চারু দত্তের মতো কেন্দ্রীয় চরিত্রগুলোর যে চরিত্রের মহানুভবতা, দরিদ্র হলেও যে তারা ভেতরে সোনা বহন করে চরিত্রের উদারতায়, চরিত্রের গুণে, সেটাও কোথাও যেন মিচ্ছকটিক নাম মাটির গাড়ি এবং তাতে সোনার গহনা ভরার ব্যঞ্জনার মধ্য দিয়ে শূদ্রক তুলে ধরবার চেষ্টা করছেন। ফলে নামকরণের দিক থেকেও, যেখানে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম বা অন্যান্য যে নাটকগুলো, সেখানে আমরা দেখতে পাবো যে নাটকের নামকরণে ব্যঞ্জনা যে নেই তা কিন্তু নয়, কিন্তু সেখানে কোথাও ঘটনা বা চরিত্রকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়। সেখানে এই নাটকে কিন্তু একটা ব্যঞ্জনাকে, একটা প্রতীকী তাৎপর্যকে এখানে কিন্তু ধরা হয়েছে, যা একটা নাটকের, একটা সাহিত্যের শিল্পগুণটাকে আরও বেশি তুলে ধরবার চেষ্টা করে। কিন্তু এটাই কিন্তু মিচ্ছকটিক নাটকের বিশেষত্ব নয়। মিচ্ছকটিক নাটকের সবথেকে বড় বিশেষত্ব কি না, এই নাটক একটা বিপ্লবকে সূচনা করেছে। কালিদাসের মতো নাটককারেরা যখন রাজা রাজরার গল্প, এক কাল্পনিক গল্প, বলা যেতে পারে এক রোম্যান্টিক দৃষ্টি নিয়ে, প্রেম চেতনা নিয়ে, এক রোম্যান্টিক বলা যেতে পারে মঙ্গল চেতনা নিয়ে নাটক লিখতে ব্যস্ত, জীবনের ভালো সুন্দর দিকগুলোকে নিয়ে যখন লিখতে ব্যস্ত, রাজা রাজরার গল্প নিয়ে লিখতে ব্যস্ত, যার সঙ্গে সাধারণ মানুষের খুব একটা যোগ নেই, সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা, একজন দরিদ্র ব্রাহ্মণের জীবন কথা, একজন ব্রাহ্মণের সঙ্গে একজন গণিকার প্রেম, এগুলো সবটাই তো একটা বলা যেতে পারে সমাজের একেবারে নিচের স্তরে সাধারণ মানুষের যে জীবন, যে জীবনের মধ্যে চুরি আছে, বলা যেতে পারে সেখানে চৌর্যবৃত্তি আছে, সেখানে অন্যায় আছে, অত্যাচার আছে, সেখানে অসৎ চরিত্ররা আছে, সৎ চরিত্ররা আছে। এই যে বলা যেতে পারে একটা অত্যাচারী শাসকের অত্যাচারের বিরুদ্ধে একজন সাধারণ মানুষ, সাধারণ জনতার সমর্থনে বিপ্লব ঘটিয়ে রাজতন্ত্রকে ভেঙে দিচ্ছে, এই যে ঘটনাগুলো, একবারে নিচের তলার মানুষের যে জীবন যাত্রা, যেখানে বলা যেতে পারে
ভালো মন্দ সবটা আছে সেখানে। সমাজের বলা যেতে পারে অন্ধকার দিক এবং আলোর দিক, কুৎসিত চরিত্রের দিক এবং মহানুভব চরিত্রের দিক, যেখানে অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াইয়ের দিক, সবটা নিয়ে একটা পরিপূর্ণ সমাজের ছবিকে তুলে ধরা হয়েছে, যেখানে দারিদ্রতা রয়েছে, বেকারত্ব রয়েছে, চৌর্যবৃত্তি রয়েছে। আজকের সমাজ থেকে সেটা খুব একটা যেন আলাদা নয়। আজকের সমাজের যে বাস্তব সমস্যাগুলো সেগুলোও যেন তখনও ছিল। গুপ্তযুগে খুব সমৃদ্ধির যুগ বললেও সমাজের নিচের তলার মানুষের যে অবস্থানটা খুব একটা ভালো ছিল না, যেখানে আমরা দেখতে পাবো যে এই যে শর্বিলক, সে একজন সৎ ব্রাহ্মণ, কিন্তু তাকেও অবস্থা বিপাকে পড়ে তাকে চুরি করতে হচ্ছে মদনিকার মুক্তিপণ সংগ্রহের জন্য। এই যে বিষয়গুলো, সে যুগে দাসী বৃত্তি ছিল, দাসী প্রথা থেকে মুক্তির জন্য মানুষ চুরির আশ্রয় নিতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে শর্বিলক, সে চুরির আশ্রয় নিচ্ছে, সে চৌর্যবৃত্তি নিয়ে পড়াশোনা পর্যন্ত করছে। যেখানে পড়াশোনা করছেন একজন মানুষ মানে সে শিক্ষিত ব্রাহ্মণ হয়েও সে তার উপযুক্ত সম্মান বা উপযুক্ত কাজের মর্যাদা জীবনে পায়নি, ফলে সে চুরির আশ্রয় নিচ্ছে। এই যে শিক্ষিত হয়ে সরস্বতীর সাধনা করেও এক শ্রেণীর মানুষ সমাজে বঞ্চিত, উপেক্ষিত, সেই যে জীবনযাত্রাটা, যেখানে গণিকা বৃত্তি আছে, দাসী বৃত্তি রয়েছে, যেখানে দারিদ্র্য রয়েছে, বেকারত্ব রয়েছে, যেখানে অত্যাচারী শাসকের অত্যাচার রয়েছে, শাসকের মদতপুষ্ট হয়ে এক শ্রেণীর মানুষ কীভাবে সাধারণ মানুষের জীবনকে নারীর সম্মান নিয়ে খেলা করে, সবটা রয়েছে। এবং শেষ পর্যন্ত সেই অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিরোধ ঘটিয়ে অত্যাচারী রাজতন্ত্রকে পরাস্ত করে জনতার শাসন প্রতিষ্ঠিত হওয়া, জনতার প্রতিনিধি রূপে সেখানে আর্যকের রাজা হওয়া, এটা তো একটা চূড়ান্তভাবে একটা সামাজিক চিত্রকে তুলে ধরে, সমাজ বিপ্লবকে তুলে ধরে। শুধু নিচের তলার মানুষ, সেখানকার বিভিন্ন বৃত্তিধারী মানুষের জীবনযাত্রাকে তুলে ধরে না, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে একটা পরিপূর্ণ জীবনকে তুলে ধরে না, একই সঙ্গে একটা রাষ্ট্র বিপ্লব, একটা সমাজ বিবর্তনের কথা বলে। মার্ক্সীয় দর্শনে তো এটাই আছে যে অত্যাচারী শাসকের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ শেষ পর্যন্ত প্রতিবাদ করে। সেই সমাজ পরিবর্তন, সমাজের অন্তর্নিহিত দ্বন্দ্বকে তুলে ধরছেন আমাদের শূদ্রক। ফলে সংস্কৃত নাট্য সাহিত্য এবং সামগ্রিক সাহিত্যের ইতিহাসে এই যে চুরি, এই যে বেকারত্ব, এই যে দারিদ্র্য, যেখানে সবটা রয়েছে, যেখানে রাষ্ট্র বিপ্লব রয়েছে, সব নিয়ে যে একেবারে গ্রাউন্ড লেভেলের একেবারে সমাজের বাস্তব জ্বলন্ত ছবিটাকে শূদ্রক তুলে ধরছেন, তার দৃষ্টান্ত তো সংস্কৃত সাহিত্যে সত্যিই বিরল। সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। বিশেষত গুপ্ত যুগের আর্থসামাজিক রাজনৈতিক পরিচয় তুলে ধরবার ক্ষেত্রে এই নাটকের একটা ঐতিহাসিক, একটা সামাজিক যে মূল্য, সেটাকে কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। সেখানে যেমন বলা যেতে পারে সকারের মতো বা রাজা পালকের মতো অত্যাচারী শাসক বা অপরাধকারী মানুষেরা রয়েছে, তেমনি আমরা দেখতে পাবো সেখানে বসন্ত সেনারা রয়েছে, চারুদত্তের মতো মহৎ উদারচেতা দরিদ্র ব্রাহ্মণেরা রয়েছে, যারা হৃদয়ে সোনা বহন করে। এবং লক্ষণীয় আরও যে একজন গণিকার সঙ্গে একজন ব্রাহ্মণের প্রেম, যা আপাতভাবে সমাজে খুব একটা স্বীকৃত নয়, সেটাও কিন্তু একটা বিপ্লবকে সূচনা করে, যে ভালোবাসার কোনো পাত্র অপাত্র, জাত পাত এসব থাকতে পারে না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত বছর আগে একটা লেখা নাটক যেন আধুনিক একটা বার্তাকে দেয়। আমরা যখন মধুসূদন দত্তের লেখা তার যে বলা যেতে পারে বীরাঙ্গনার মতো কাব্য পড়ি, সেখানে যখন আমরা সময়ের প্রতি তারা পড়তে যাই, সেখানে দেখতে পাবো যে তারা কিভাবে তার সন্তান সম তার শিষ্যকে প্রেম নিবেদন করছে। প্রেমের কখনো পাত্র অপাত্র হতে পারে না, জাতপাত হতে পারে না। শূদ্রক সেই সপ্তম ষোড়শ শতাব্দীতে বসে একটা বিপ্লব সূচনা করছেন। প্রেমের কোনো পাত্র অপাত্র হয় না, জাতপাত হয় না। এবং সেই প্রথম একজন গণিকার সঙ্গে একজন ব্রাহ্মণ সন্তানের যে ভালোবাসার সম্পর্ক, তাকে পরিণয় পর্যন্ত স্বীকৃতি দেওয়া, এটাও তো কম বিপ্লব নয়, সেটাও কিন্তু লক্ষ্য করবার বিষয়। অর্থাৎ সমাজের নিচের তলার মানুষ, তাদের বেঁচে থাকা, সেখানে চৌর্যবৃত্তি, সেখানে ব্রাহ্মণ হয়েও একজন চৌর্যবৃত্তির আশ্রয় নিচ্ছে, রাষ্ট্রের যে অরাজকতা, শিক্ষিত শ্রেণীর বা শিক্ষিত সমাজের জন্য উপযুক্ত ব্যবস্থা না থাকা, সেটার প্রেক্ষাপটে তার যেমন ভূমিকা রয়েছে, আবার সেও কেমন করে আবার দেখা যাবে আর্যককে সাহায্য করছে তার মুক্তিতে, আর্যক রাজা হচ্ছে। অর্থাৎ একটি চরিত্র
সবসময় সে খারাপ থাকতে পারে না। একজন জুয়া খেলে যিনি, সেও ভিক্ষুতে পরিণত হতে পারে, সেও বসন্ত সেনার প্রাণ রক্ষা করতে পারে। এই যে একদিকে একটা শ্রেণীর মানুষ খারাপ আর একটা শ্রেণীর মানুষ ভালো, খারাপ থেকেও ভালো হতে পারে, মহৎ হয়ে উঠতে পারে, দোষে গুণে ভরা যে একটা পরিপূর্ণ সমাজ, সবটাই নাটকের মধ্যে আছে। এছাড়া নাটক হিসাবে নাটকের মধ্যে আমরা কী চাই? ঘটনার সংঘাত, ঘাত প্রতিঘাত, সাসপেন্স, উৎকণ্ঠা, কৌতূহল, এই নাটকে তো বারবার সেটা রয়েছে। এই নাটকের মধ্যে ক্রমাগত বসন্ত সেনা এবং চারু দত্তের যে প্রেম, বসন্ত সেনাকে ঘিরে সরকারের নানা কূটকৌশল, সবটাই তো নাটকে উৎকণ্ঠা তৈরি করে এবং সেই একটা আকস্মিকতা তৈরি করে শেষ পর্যন্ত যেভাবে আমরা বলতে পারি যে শেষ পর্যন্ত কী ঘটনার মোড় ঘুরবে আমরা জানি না নাটকের মধ্যে, সেটাই তো হলো। শেষ পর্যন্ত অত্যাচারী শাসক পালককে সরিয়ে দিয়ে রাজা হয়ে যাচ্ছেন আমাদের আর্যক, একজন সাধারণ ঘোষপল্লীর একটি ছেলে। এটাও তো লক্ষ্য করবার বিষয়। এই যে আকস্মিকতার চমক, এই যে একটা অভিনবত্ব, এটাই তো নাটকের বিষয়, সেটাও রয়েছে। আর চরিত্র হিসেবে এত চরিত্র নিয়ে যেন একটা চরিত্র চিত্রশালা। আজ তো সমাজকে তুলে ধরতে গেলে তো চরিত্র থাকবেই, এবং প্রত্যেকটা চরিত্র নিছক টাইপ চরিত্র নয়, প্রত্যেকে তাদের নিজস্ব বৈশিষ্ট্যে সমজ্জ্বল। এখানে যেমন শর্মিলক চুরিও করে, তেমনি আবার প্রেমিকার কথায় সে সেই অলংকার ফিরিয়ে দিতে চায়। শেষ পর্যন্ত রাষ্ট্র বিপ্লবে সে অংশগ্রহণ করে, এগুলোও তো লক্ষ্য করবার বিষয়। সব মিলিয়ে দোষে গুণে ভরা পরিপূর্ণ চরিত্র এই নাটকের প্রত্যেকটি চরিত্র। ফলে সামগ্রিকভাবে শূদ্রকের মৃচ্ছকটিক সংস্কৃত নাটক শুধু নয়, সাহিত্যক্ষেত্রে একটা বিপ্লব সূচিত করে। এমনকি বাংলা নাটকে যখন আমাদের মধুসূদন দত্তরা নাটক লেখেন, সেখানে যখন মদনিকার মতো চরিত্রদেরকে আমরা খুঁজে পাবো তার কৃষ্ণকুমারীর মতো নাটকে, সেই নাটকেরও তো আদর্শ, সেই নাটকেরও তো কাহিনী নির্মাণ, সেখানে চরিত্রদের যে বিভিন্ন দূতি হিসাবে তাদের যে বিভিন্ন ভূমিকা, নাটকের ঘটনার বিবর্তনে, ঘটনার মোড় ঘুরিয়ে দিতে তাদের যে অবস্থান, আমরা দেখব যে আমাদের যে মধুসূদনের কৃষ্ণকুমারী নাটক, তাতে মদনিকার যে ভূমিকা, সেই ভূমিকা তো আমরা দেখতে পাবো যে অনেকটাই বসন্ত সেনার যে সখী মদনিকা, দাসী মদনিকা, তারই তো সমতুল্য বলা যেতে পারে। এই বলা যেতে পারে কৃষ্ণকুমারী নাটকেও তো আমরা দেখতে পাবো যে বিলাসবতী সখীরূপে যে দেখানো হয়েছে মদনিকাকে, সে তো বসন্ত সেনার সখী মদনিকারই সমতুল্য। এই ধরনের নাটকগুলো আমাদের বাংলা নাটককেও তো প্রভাবিত করছে। বাংলা নাটকেও চরিত্র নির্বাচন থেকে শুরু করে কাহিনী ধারা, চরিত্রদের গুণ, তাদের বিবর্তন, সবটা কিন্তু অনেকাংশেই কোথাও না কোথাও শূদ্রকের মৃচ্ছকটিকের একটা প্রভাব আমাদেরকে স্বীকার করতেই হবে। কালিদাস ছাড়া যার নাটক আমাদের বাংলা নাটককে অনেকাংশে প্রভাবিত করেছে, অন্তত প্রথম দিকের বাংলা নাটকের যে সংস্কৃত প্রভাব, সেখানে অন্তত আমাদের মধুসূদনের কৃষ্ণকুমারীর মতো নাটকগুলির দিকে তাকালে আমরা বলতেই পারি যে বিশেষত আমরা দেখতে পাবো যে নায়ক চরিত্রের যে তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর সঙ্গে তার যে ভালোবাসা প্রণয়ের যে সম্পর্কগুলোকে দেখানো হয়, এগুলো তো কোথাও এই বসন্ত সেনার সঙ্গে চারু দত্তের যে প্রেম, এই ধরনের একটা ত্রিকোণ প্রেমের সম্পর্কের একটা প্রেক্ষাপটটাকেই তো কোথাও যেন একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষে এই ধরনের চরিত্র নির্বাচনে, সম্পর্ক নির্বাচনে একটা প্রভাব ফেলে। এটা তো আমাদেরকে বুঝতে হবে। তো সব মিলিয়ে এই মোটামুটিভাবে শূদ্রক এবং তার মৃচ্ছকটিক নাটক নিয়ে আমাদের আজকের আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।